সব যাত্রা শুরু হয় এক মুহূর্ত থেকে। সেই মুহূর্ত যখন হৃদয় বলে এবার বেরিয়ে পড়ো। আজ সেই দিন। বহুদিন ধরে পরিকল্পনা করা এক সফরের শুরু। বাড়ি থেকে হরিদ্বার, পবিত্র গঙ্গার তীরে এক শান্তির খোঁজে। বাড়ি থেকে ব্যাগপত্তর গুছিয়ে টোটো করে যখন নিউ কোচবিহার স্টেশনের দিকে এগোচ্ছিলাম, তখনই মনের মধ্যে একটা অজানা আনন্দ কিন্তু কাজ করছিল। আমার প্রাণের শহর কোচবিহার, আর কোচবিহারের নিউ কোচবিহার স্টেশন দেখতেই একেবারে রাজার মতন। আর এখান থেকেই আজকে আমার গন্তব্য দিল্লি স্টেশন। না, স্টেশনে সেরকম কোনো ভিড় ছিল না, তাই ভাবলাম যে একটু এদিক ওদিক ঘুরে নিলে কেমন হয়। আমাদের ট্রেন নাম্বার ছিল 12423 রাজধানী এক্সপ্রেস। ট্রেনটা ছিল সকাল 11টায় নিউ কোচবিহার স্টেশন থেকে। তো আমি এই মুহূর্তে আছি নিউ কোচবিহার স্টেশনে। এখান থেকে আজকের গন্তব্য হচ্ছে নিউ দিল্লি স্টেশন। স্টেশনে আজকে খুব একটা ভিড় নেই, তো পেছনে দেখো বোর্ডটা দেখা যাচ্ছে। আর এখানে একটু পরেই আসবে আমাদের যে ট্রেন রাজধানী এক্সপ্রেস। তো আজকে রাজধানী এক্সপ্রেস ধরেই কিন্তু আমরা এখান থেকে মানে কোচবিহার টু দিল্লি অবধি যাব। তারপর দিল্লি থেকে আমাদের নেক্সট যে প্ল্যান আছে সেটা বাসে হোক বা ট্রেনে হোক, ওখানে গিয়ে ঠিক করব যে কি করে আমরা হরিদ্বারে পৌঁছবো। তো বেশ ভালো, ওয়েদারটা খুব সুন্দর আর কি, যাকে বলে মানে একেবারেই হাওয়া বইছে। আজকে সেরকম গরমও নেই, তো খুব লাকি যে আজকে আমি এরকম একটা সুন্দর ওয়েদার পেয়েছি। আর বাদবাকি ট্রেনের পরিস্থিতি কীরকম কী বৃত্তান্ত, সেগুলো সব কিছু কিন্তু তোমাদের সাথে নেক্সট আমি শেয়ার করব। মাত্র অ্যানাউন্স হলো যে ট্রেনটা আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে, তো সেই অনুযায়ী আমরা একেবারে ওভারব্রিজ চড়ে 3 নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়ানোর চেষ্টা করছি। এখানে আসবে আমাদের ট্রেন B3-তে, উপরে দেখা যাচ্ছে আমাদের কোচ নাম্বার হচ্ছে B3। আমাদের মতো কয়েকজন মানুষও ওয়েট করছেন এই একই কোচে উঠবেন ওনারা। তো আমি তার আগে একটুখানি ছোট্ট ভিডিও করে নিচ্ছিলাম জাস্ট ট্রেনটা আসার আগে। তো একটা এক্সাইটমেন্ট কাজ করছে, তার জন্য আমি ছোট্ট করে একটা ট্রেন আসার ভিডিও করে নিলাম, এবং তারপরে অবভিয়াসলি মোবাইলটা বন্ধ রাখতে হয়েছে ট্রেনে উঠে বাকি ভিডিও। তো উঠে পড়ার পর দেখো যে ট্রেনের হচ্ছে এই অবস্থা। সবাই সবার সিটে যার যার মতো বসে পড়েছে। আমরাও আমাদের লাগেজ ঠিকঠাক গুছিয়ে সিটটা দখল করে নিলাম। ট্রেনে যদি কারো সাইড লোয়ার সিট পড়ে, তো সেই সিটটা মনে হয় সব থেকে বেশি সুন্দর। আমার কিন্তু সেই সাইড লোয়ার সিটটাই পড়েছে। আমি তো ভীষণ হ্যাপি যে এত সুন্দর একটা সিট পাওয়ার পর। আর ঠিক ট্রেনে ওঠার পরেই আমাদের লাঞ্চ চলে এলো, কারণ লাঞ্চ টাইম ছিল 1টার সময়। আমরা 11টার সময় উঠেছি, ঠিক তার 2 ঘন্টা পরেই চলে এলো। এবার লাঞ্চে কী আছে দেখিয়ে দিই। লবণ তো দেখিয়ে দিলাম, ডাল রয়েছে, ভাত রয়েছে, রুটি রয়েছে। আর আমরা ননভেজ থালি নিয়েছিলাম বলে একটা আলুর তরকারি আর চিকেনের একটা আইটেম আছে। আর সঙ্গে এবার দেখলাম যে একটা গোলাপ জাম মানে কালো মিষ্টি, সেটাও এবার দিয়ে দিই। ট্রেনের খাবারের রিভিউ তো তোমরা পেয়ে গেলে। এক কথায় যদি জিজ্ঞেস করা হয় তবে অবভিয়াসলি হ্যাঁ, মোটামুটি। অ্যাকচুয়ালিতে যখন এরকমভাবে আমরা ট্রেনে উঠি, খাওয়া দাওয়ার পর সবাই রেস্টিং টাইম মানে ঘুমিয়ে পড়ে, তো সেই সময়টা কি করব সেটা কিন্তু বুঝতে পারি না। তো কিছুটা সময় ঠিক এরকমই কাটে যেরকম দেখা যাচ্ছে। কখনো চুল আঁচড়িয়ে, কখনো সাইডে বসে থেকে, জানলার বাইরে তাকিয়ে থেকে, এভাবে কিন্তু ট্রেনের মতো সময়টা কাটে। বিশেষভাবে আর কোনো কিছুই দেখানো নেই। অনেকে গল্প করেন, আবার অনেকে গল্প করেন না। আজকাল আর কেউ সেরকম কথা বলাতে বিশ্বাসী নয়, যার যার মতো শেষে থাকতে ভালোবাসে মোবাইল। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো এই এত সুন্দর পদ্মক্ষেতটি। জাস্ট দুপুরের খাওয়া শেষ হলো, একটা ঘুম দিয়ে উঠলাম, সঙ্গে সঙ্গে আমাদের দুপুরবেলা স্ন্যাক্স চলে আসছে। তো দেখাই চারিদিকে কী আসছে। এবারে ঘুম থেকে উঠেই চলে এলো বিকেলে স্ন্যাক্স। তো এখানে কী দিয়েছে চলো একবার তোমাদের সাথে শেয়ার করে নিই। একটা ঝালমুড়ির প্যাকেট ছিল, একটা টি কিট ছিল যেখানে একটা দুধের প্যাকেট ছোট্ট দেখে,
চা পাতা এবং চিনি, সঙ্গে এই কচুরিটা দিয়েছে। এরকম একটা স্যান্ডউইচ দিয়েছে যেটা সত্যিকারের খেতে একটু ভালো ছিল, আমার অন্ততপক্ষে ভালো লেগেছে। আর আবারও সেই গোলাপ জামটা কিন্তু রিপিটেশন হয়েছে। আর টিকিট তো আগেই বললাম যে এরকম একটা নোভার ছোট্ট দুধের প্যাকেট, একটা টি ব্যাগ, আর একটা হচ্ছে সুগার, আর ওই নাড়ানোর জন্য একটা ছোট্ট মতন কাঠি থাকে। তো এটা দিয়েই হলো আমাদের বিকেলের। ভালো বেশ। ট্রেনে যেতে যেতে অনেক কিছুই কিন্তু চোখে পড়ে, আর সেরকমই একটা জিনিস আমার চোখে পড়লো, এরকম একটা বড় স্পেস, আমি জানি না হয়তো এটা আগে অনেক কুয়ো ছিল, তো সেখানে লোকজন বিভিন্ন জিনিস শুকোতে দিয়েছে। আর এখানে দেখো যে একটা ইট ভাটা, তো সেটার উপর দিয়ে আগুন জ্বলছিল, এরকম একটা সিন আমি একটুখানি ক্যামেরাবন্দি করে রেখেছি। এগুলো দেখতে দেখতেই আমাদের রাতের ডিনারও কিন্তু চলে এলো, সেটাও এবার তোমাদের সাথে ভাগ করে নিই, একদম শর্টকাটে সেটার বিবরণ দিচ্ছি। অনেকের সুবিধা হয়, অনেকে রাজধানী এক্সপ্রেস বিভিন্ন জায়গায় যান, তাদের জন্য। আমাদের এবার রাত্রে ছিল জিরা রাইস, তার সঙ্গে ডাল আর আলু পটলা একটা তরকারি, একটুখানি আচার, চিকেন, এইটুকুই ছিল। আর সঙ্গে এবার কিন্তু দই দিয়েছে রাত্রিবেলা, যেটা দুপুরবেলা আমরা পাইনি। এবং সবাই যার যার মতো খাওয়া দাওয়া করে নিচ্ছে, প্রায় মোটামুটি 8:30 9টার মধ্যে খেয়ে দিয়ে সবাই যার যার মতো সিট দখল করে এবার ঘুমিয়ে পড়বে, এবং আমরাও কিন্তু তাই ঠিক করেছিলাম। আর খাওয়া দাওয়ার শেষে কিন্তু এবার আমাদের শেষ পাতে বেশ আমুলের একটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমও পেয়েছি, যেটা আমার কাছে অন্ততপক্ষে বেশ ভালো লেগেছে। এবার রাতের খাওয়া দাওয়া করে ঘুমোতে যাবার পর সকালে উঠে আমরা প্রায় কিন্তু দিল্লির কাছাকাছি চলে এসেছি। দিল্লিতে আস্তে আস্তে আমাদের সকালবেলার যে ব্রেকফাস্ট, তো সেটাও চলে এসছে। অ্যাকচুয়ালি ওরা যখন এসে ডাক দেয় তখনই ঘুম থেকে কিন্তু উঠে পড়ি আমরা আর কি। তো এখানে এখন ব্রেকফাস্টে কী কী দিয়েছে সেটাও তোমাদের সাথে এবার একটুখানি শেয়ার করে নেব, কারণ আমার কাছে সবথেকে কিন্তু ফেভারিট এই ব্রেকফাস্টটাই। তো দেখো যে সবার প্রথমেই আমাদেরকে দিয়েছে ব্রেড, এরকম সুন্দর করে প্যাকেটিং করা ব্রেড, তার সঙ্গে বাটার রয়েছে, ফারকার একটা বাটার, এই বাটারটাও খেতে বেশ ভালো। আর আমরা দুরকম নিয়েছিলাম, একটা ভেজ একটা নন ভেজ। তো নন ভেজের ক্ষেত্রে ছিল এরকম একটা অমলেট, আর সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই, গরম জল ওরা পরে দিয়ে যায়, আবার সঙ্গে আবার একটা জুসের প্যাকেটও ছিল, অ্যান্ড অবভিয়াসলি টি কিট, যেখানে ওই যে আবার সেই একই রকমের দুধের ছোট একটা পাউচ থাকে, সঙ্গে টি ব্যাগ থাকে আর সুগার থাকে। তো এই টি ব্যাগটা খুলে এটাকে চাটাকে একটুখানি মিক্স করে নিতে হয় গরম জলের মধ্যে, আর একটা ক্যাচাপও দিয়েছে সঙ্গে। তো আমিও সেম সেম পেয়েছি। আর আমরা এখানে নিয়েছিলাম সুজি, যেটা হয় আর কি, সুজির একটা সামথিং কিছু ছিল। চাটা মানে সাধারণ পর্যায়ের একটা চা। রাজধানী এক্সপ্রেস আমার একটা ট্রেন যেটার খুব বেশি স্টপেজ নেই, আর যখন স্টপেজগুলো থাকে সে সময়ে খাবার দাবার ভালো ভালো জায়গায় পড়ে না বা পাওয়া যায় না। তো সেই কারণেই আমরা খাবার দাবারটা রাজধানী ট্রেনে কিন্তু একেবারেই অ্যাড করে নিই যতবারই যাই। তো দেখো কথা বলতে বলতে কিন্তু দিল্লিতে প্রায় পৌঁছে গেছি। এটা একটা মাঝখানে কোনো একটা পার্ক আমরা পার করছিলাম, এরপরেই দেখলাম যে দিল্লিতে বেশ জ্যাম, অলরেডি প্রায় কিন্তু চলে এসেছে। একটু পরেই নামবো। ট্রেন যতটা নিউ দিল্লি স্টেশনে যত এগোচ্ছিল, এক্সাইটমেন্ট কিন্তু আমার বেড়েই যাচ্ছিল একেবারে। ট্রেন থেকে নেমেই আমাদের প্রথম কাজ ছিল বাস স্ট্যান্ডে যাওয়া। তো এবার বলি যে নিউ দিল্লি থেকে কি করে কাশ্মীরি গেটে পৌঁছবেন, সেই রাস্তাটা অনেকেই জানেন না, তো সেটাই আমি আজকে বলে দিই। একদম নিউ দিল্লি স্টেশনে আমাদের ট্রেনটা থেমেছিল 14 নম্বর প্ল্যাটফর্মে। তো সেখান থেকে ডাইরেক্ট আমরা গিয়েছিলাম, ওখানে মোটামুটিভাবে পায়ের ছাপ দিয়ে সুন্দর করে কিন্তু লাইন করে দেওয়াই থাকে। তো দেখো যে এখানে দেওয়া আছে নিউ দিল্লি মেট্রো কী করে ধরবো। আমরা মেট্রোতে যাওয়াই ঠিক করেছিলাম, কারণ গাড়িতে গেলে জ্যামের মুখে পড়তে হবে, তাই এই ডিসিশন নেওয়া। তো এখান থেকে আমরা সোজা 2 নম্বর গেট দিয়ে বেরোলেই কিন্তু মেট্রো স্টেশন দেখতে পারবেন। আর আমাদের কাশ্মীরি গেটে যাওয়ার জন্য ইয়েলো লাইন ধরতে হবে। ইয়েলো লাইন ধরার জন্য নিচে কিন্তু সুন্দর করে হলুদ রঙের পায়ের স্টিকারের ছাপ দেওয়া আছে। এখানে সময়পুর বাদলিকি অর্জে লেখা আছে, ওই গেট দিয়ে কিন্তু আমাদেরকে পৌঁছতে হবে। এদিক দিয়ে বেরোলেই 3টে স্টেশন পরেই হয়ে যায় কাশ্মীরি গেট স্টেশন। তো আমরা সেই আবার পায়ের ছাপগুলো অনুসরণ করে করে মেট্রোতে ডাইরেক্ট গিয়ে উঠলাম। এরপরে মাত্র 3টে স্টেশন আসবে মাঝখানে, তার মধ্যে একটা হচ্ছে চাঁদনি চক,
তারপরে আরও দুটো স্টেশন, তারপরেই কিন্তু কাশ্মীরি গেট। তো খুব কম সময়ের ব্যবধানেই কিন্তু আমরা একেবারে কাশ্মীরি গেটে নেমে গেছি। তো এখানে দেখো যে এখান থেকে বেরোনোর যে গেট নাম্বার সেটা হবে 7 নম্বর। 2 নম্বর দিয়ে ঢুকতে হবে এবং তারপরে কিন্তু 7 নম্বর দিয়ে বেরোতে হবে, তাহলে কিন্তু আমরা পৌঁছে যাব কাশ্মীরি গেটে। তো দেখো এখান থেকে আমরা অলরেডি 7 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। বেরোনোর পরেই একেবারেই সামনে হচ্ছে কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড, এবং এখান থেকেই এখন আমরা হরিদ্বারের বাস ধরবো। তো আমাদের আগে থেকে কোনো টিকিট কাটা ছিল না, ওখানেই কয়েকজন দাদা ঘুরছিলেন, তারা আমাদেরকে টিকিট কেটে দিলেন। ওই পেছনের দাদাটা আমাদেরকে টিকিট কেটে দিয়েছিলেন। আমরা জিং বাসে উঠে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিই, এবং এই বাসটা ছিল সেমি স্লিপার, ফুল স্লিপার নয়, সেমি স্লিপার। খুব আরাম করেই যাওয়া গেছে, এবং যাওয়ার সাথে সাথেই একটা জলের বোতল দিয়েছে, এবং খুব সুন্দর করে কিন্তু প্রায় ঘুমোতে ঘুমোতে আমরা চলে গেছি। চলো এবার তোমাদেরকে বাসের ভেতরের অংশটা একটু দেখিয়ে দিই। বাসটা ছিল কিছুটা এরকম টাইপেরই, ফুল এসি বাস, সেমি স্লিপার। তো বেশ রেস্ট করতে করতে কিন্তু পৌঁছানো গেছে। হরিদ্বারে আমার মনে হলো যে বাসে যাওয়াটা বেশি প্রেফারেবল, কারণ সময় বাঁচাতে বন্দে ভারতের যে ট্রেনটা আছে সেটা কিন্তু একেবারে বিকেলের দিকে। যেহেতু আমরা 10:30টায় নেমেছি, আমরা ঠিক তার 1.5 ঘন্টা পরেই এই বাসটা পেয়ে যাই দুপুর 1টার সময়। আর মাঝখানে এই রসোই ধাবাতে এখানে কিন্তু একটা স্টপেজ দেয়, এখানে আমরা খাওয়া দাওয়া করি, বাথরুম করার পর তারপর আবার হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিই। তো যারা বাসে যেতে ভয় পান যে বাথরুম কোথায় করব বা কী ফেসিলিটিস কোথায় পাবো, ওরা কিন্তু স্টপেজ দেয়। দূরপাল্লা জার্নি হলে দুটো, আর যেহেতু হরিদ্বার এখান থেকে 5 থেকে 6 ঘন্টার ডিস্টেন্স, তাই একটা মাত্র স্টপেজ ছিল। হরিদ্বারে পৌঁছে গেছি। এখান থেকে এখন টোটোতে উঠবো, টোটোতে উঠে এখানে বাইক রেন্টের ওখানে যাওয়ার প্ল্যান আছে, ওখানে আমাদের বাইক রেন্ট করা আছে। এখানে সব থেকে আমার মনে হলো যে বেশি যে পরিমাণে ভাড়া যায়, তো তার থেকে বেস্ট কি একটা বাইক নিয়ে ঘোরা বা হচ্ছে একটা স্কুটি রেন্ট করে ঘোরাটা মনে হয়। বাস আমাদেরকে শ্রী কশ্যপ সেবাশ্রমে নামিয়ে দিল, ওখান থেকে টোটো ধরেছি। টোটো ধরে আমরা গিয়েছিলাম বাস স্ট্যান্ডের কাছাকাছি। তবে একটা কথাই বলবো, টোটোতে ঘুরলে কিন্তু বেশ ভালো পরিমাণ টাকা খুঁজতে পারে। 10 টাকার জায়গায় আমাদের কিন্তু 100 টাকার ভাড়া নিয়েছে। তো প্রথমেই এটা আমাদের শিক্ষা হয়ে গেছে যে এভাবে ঘুরলে অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে। তো তার জন্য আমরা একটা কিন্তু স্কুটি রেন্ট করে নিয়েছি। এই টোটো কাকুকে বলেই সেখানে আমরা পৌঁছে যাই। তো পৌঁছানোর সময় রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো দেখো এখানে হরিদ্বারে স্বাগতম বলে একটা কথা লেখা আছে, এদিক দিয়েই ঢোকা হয়। তো ডাইরেক্ট আমরা সবার প্রথমে স্কুটার বাইক রেন্ট সেন্টার সেখানে চলে যাই। এখানে আমাদের বাইকও বুক করা আছে 2 ধামের জন্য। আবার এখান থেকে একটা শর্ট টাইমের জন্য শুধু হরিদ্বার ঘুরবো বলে এই স্কুটিটা কিন্তু আমরা রেন্টে নিয়ে নিই। আর এখানে স্কুটি ভাড়া নেওয়ার নিয়মটা আমি বলে দিই, পরে দাদার সাথে কথা বলিয়ে দেবো। 2000 টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হবে, আর স্কুটির ভাড়া হচ্ছে 500 টাকা দিন প্রতি। তো এটাই আমার কাছে সব থেকে বেশি সস্তা মনে হয়েছে। 500 টাকা দিয়ে আমরা স্কুটি ভাড়া নিই এবং তারপরে 150 টাকার তেল ভরি। আরেকটা কথা, সিকিউরিটি মানি। हेलो, आप है अमन भैया, इनसे ही हम आज स्कूटी लेंगे और बाइक भी। बाइक के दिन और वो थोड़ा सा डिटेल्स में पूछ लेंगे थोड़ा सा। সিকিউরিটি মানি 2000 টাকা যেটা ওরা নিয়ে নেয়, সেটা কিন্তু স্কুটি ভালো করে ফেরত দেবার পর সেই টাকাটা কিন্তু রিফান্ড হয়ে যায়। তো এক্ষেত্রে 2000 টাকাটা কোনো ফ্যাক্ট নয়, সেটা কিন্তু আপনারা আবার পেয়ে যাবেন। ও জাস্ট চালিয়ে চেক করে নিচ্ছিল যে স্কুটিটা ঠিকঠাক পজিশনে আছে কি না। এখান থেকে স্কুটি নিয়ে আমরা চলে যাই ভারত সেবাশ্রমে, যেখানে আমাদের প্রথম দিনের স্টে ছিল এখানে। সবার কাছ থেকে সাজেশন নিয়েছিলাম, নিয়ে এখানে থাকাটাই শ্রেয় মনে করি, কারণ এখানে সত্যিই আমার ভীষণ ভালো লেগেছে। একেবারে বিকেল পৌঁছে গেছিলাম। 600 টাকা করে রুম ভাড়া নিয়েছে। আর রুমের কন্ডিশন তোমাদেরকে আমি অবভিয়াসলি দেখিয়ে দিই। বিশাল বড় প্রপার্টি, প্রচুর রুম রয়েছে, থাকার কোনো জায়গার অভাব নেই। এই হচ্ছে আমাদের রুম, সঙ্গে ওরা বেড কভার দিয়ে দেয়। তবে হ্যাঁ, মশার একটু উৎপাত আছে, আমরা একটা মশার ধূপকাঠি রেখেছিলাম। আমাদের ঠিক মন্দিরের পেছনের ঘরটাই পড়ে। আর সঙ্গে বাথরুমটাও কিন্তু বেশ ভালো ক্লিন ছিল। মানে এক কথায় বলতে গেলে যে রুম রেন্টগুলো প্রায় 1200 থেকে 1500 থাকে, তাদেরকে কিন্তু আরামসে এই 600 টাকার ভারত সেবাশ্রমের রুমগুলো কিন্তু টেক্কা দিতে পারে। সন্ধেবেলা সুন্দর আরতি হয় এখানে। আর চাইলে আপনারা এখানে রাতের ডিনার, যেটা সন্ধ্যা 7টা থেকে 5টা থেকে 7টার মধ্যে কুপন কাটতে হয়, সেখান থেকে নিয়ে নিতে পারেন। আমরা তবে 8টার সময়ও পেয়েছি কুপন, একটুখানি রিকোয়েস্ট করার পর। যেহেতু আমাদের আর বাইরে যাওয়ার মুড ছিল না, এখান থেকেই আমরা রাতের খাবারটা খেয়ে নিই, এবং যথেষ্ট ভালো খাবার। তারপরে একটুখানি চক্কর কেটে আসি হরিদ্বার মার্কেট, ততক্ষণে বন্ধ হয়ে গেছে। তো চলো নেক্সট পার্টে দেখা হবে। নেক্সট পার্টে আরও ডিটেলস ঘুরবো। তো প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।